নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো কলকাতা ডার্বি কলকাতাতেই হোক বা উত্তরপ্রদেশে, লাল হলুদ এবং সবুজ মেরুন যখন মাঠে নামে সেই লড়াই কিন্তু দেখার মতন একটা ম্যাচ হয়। আজকেও আশা করি সিজনের দ্বিতীয় ডার্বি এটা দারুণ একটা খেলা হবে, কারণ সিএফএলে আমরা কলকাতা ডার্বি দেখতে পেয়েছিলাম, কিন্তু সিএফএল এর সুপার 6 রাউন্ডে আমরা আর কলকাতা ডার্বি দেখতে পাবো না। ইস্ট বেঙ্গল কোয়ালিফাই করলেও কিন্তু মোহনবাগান যেহেতু কোয়ালিফাই করতে পারছে না, তো সিএফএল এ কলকাতা ডার্বি দেখা যাচ্ছে না। ডুরান্ড কাপের কলকাতা ডার্বি বাতিল হয়েছে, আইএসএল এর কলকাতা ডার্বি কিছুদিন পরই রয়েছে। তার আগেই কিন্তু আজকের ডার্বি ম্যাচটাও জেতার জন্য একদম শক্তিশালী দল নামাতে চলেছে ইস্টবেঙ্গল। মোহনবাগানও কীরকম পরিকল্পনায় যাচ্ছে, ডিগি কার্ডোজো কি জানিয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করার সাথে সাথে জাতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলীকে নিয়ে কিন্তু কিছু বলার রয়েছে, সেগুলো কিন্তু আমরা শেয়ার করে নেব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকের ডার্বি ম্যাচ নিয়ে, তো আজকে কিন্তু সন্ধ্যা 6:30 থেকে খেলা শুরু হবে। 6টা থেকেই মোটামুটি তোমরা লাইভ দেখতে পেয়ে যাবে। লাইভ কিন্তু দেখতে পাবে ডিডি স্পোর্টস চ্যানেল, ডিডি বাংলা বা ডিডি কি জানি না, ডিডি স্পোর্টস চ্যানেল, আর যেটা আমাদের অফিসিয়াল ওয়াইটি চ্যানেল রয়েছে সেখান থেকে ইন্ডিয়ান ফুটবলের, সেখান থেকেও দেখতে পাবে। তো যাই হোক, ম্যাচ মানে ওই নিয়ে কোনো রকম সমস্যা নেই। যারা নতুন এসেছো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের দেখানোর ব্যবস্থা কিন্তু করে দেওয়া হবে, কোনো রকম অসুবিধা নেই। এবং ভালো একটা খেলা হবে এবং দুটো দলই জিততে চাইবে, কারণ সিএফএলে আমরা দেখেছি ইস্টবেঙ্গল কিন্তু 3-1 গোলে খুব সম্ভবত জিতেছিল যদি খুব ভুল না করি। তো সেক্ষেত্রে কিন্তু আমানের একটা ক্রস থেকে জেসিনের গোল ছিল, আরও ভালো ভালো কিছু গোল ছিল এবং একটা ভালো ম্যাচ গিয়েছিল। আর অপরদিকে সুয়েল ভাটও কিন্তু একটা শেষের দিকে গোল ফিরিয়ে দিয়েছিল। তো আজকেও কিন্তু হাই স্কোরিং একটা ম্যাচ দেখার সম্ভাবনা রয়েছে। ম্যাচের স্কোর লাইন কিন্তু সকলে প্রেডিকশান করে যেও। তো ডিগি কার্ডোজোর দল কিন্তু সিএফএল থেকে বিদায় নিয়েছে এবং সেই সিএফএল এর স্কোয়াডের বেশিরভাগ প্লেয়ারকে নিয়েই কিন্তু আজকে ডিগি কার্ডোজো তার দলকে নামাতে চলেছে। গোলকিপার পজিশানে কিন্তু আমরা রাজাকে দেখতে পাবো। ডিফেন্ডার প্লেয়ার হিসাবে কিন্তু সুমিত রাঠির সঙ্গে লিওয়ান, আর সাইড ব্যাকে একদিকে রাজ ভাস্করে আর অপরদিকে কিন্তু আমানদীপ রয়েছে। মাঝ মাঠে অভিষেক সূর্যবংশীকে দেখার সম্ভাবনা রয়েছে, যদি না খেলে তো আরও প্লেয়ার রয়েছে, তার সাথে মোহাম্মদ সালাহ। আর যদি উইঙ্গারদের নিয়ে কথা বলি, একদিকে কিন্তু উইং ব্যাক পজিশানে রানা শুরু করবে, অপরদিকে ব্রিজেস গিরি শুরু করবে। আর আপ ফ্রন্টে ফারদিনের সঙ্গে সুহেল ভাটকেই আমরা দেখতে পাবো। আর ইস্ট বেঙ্গলের লাইন আপ কিন্তু দারুণ শক্তিশালী লাইন আপ বলতেই হয়। তো সেক্ষেত্রে গোলে কিন্তু আদিত্য পাত্রকে দেখতে পাবো, ডিফেন্ডার প্লেয়ার হিসাবে মনতোষ চাগলাদার, যাকে কিন্তু আইএসএল স্কোয়াডে ইস্টবেঙ্গল রেজিস্টার করিয়েছে, তার সাথে চাকু মান্ডি নজরকাড়া পারফরমেন্স করেছে। হীরা মণ্ডলকে কিন্তু সাইড ব্যাকে, আর অপরদিকে কিন্তু আদিলকে দেখতে পাবো। এবং হীরারও কিন্তু আজকের ম্যাচে খুব ভালো পারফরমেন্স করতে হবে। এর আগের ডার্বি ম্যাচেও দেখেছিলাম হীরাজ খুব সম্ভবত সেই ম্যাচে প্রথম খেলেছিল এবং দারুণ পারফরমেন্স ছিল। তো আজকেও কিন্তু হীরার কাছ থেকে আমরা একটা ভালো পারফরমেন্স দেখতে চাই। মাঝমাঠ প্লেয়ার হিসাবে শ্যামল বেসরা তন্ময়ের সঙ্গে নাসিব শুরু করবে। আপ ফ্রন্টে কিন্তু জেসিন টিকে রয়েছে, আমান রয়েছে, সায়ন রয়েছে। ভিষ্ণু গেছে কিনা সত্যি কথা বলতে আমার জানা নেই। এছাড়া কিন্তু ডার্বি ম্যাচ আমরা সবসময় দেখি নতুন তারকার জন্ম দেয়। ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে ভালো ভালো তারকা প্লেয়ার রয়েছে, সেই দিকেও কিন্তু আমাদের নজর থাকবে। আজাদকে যদি আজকে ব্যবহার করে, আজাদ কীরকম খেলছে সেই দিকে নজর থাকবে, মুসাফের দিকে নজর থাকবে। তো বেশ কিছু প্লেয়ারের দিকে নজর থাকবে। তার সাথে সাথে মোহনবাগান দলেরও কিন্তু বেশ কিছু প্লেয়ারের দিকে নজর থাকবে। বিশেষত আমি চাইবো আজকে ফারদিন খুব ভালো ফুটবল খেলুক। সুহেল ভাট যতটা ভাবে সে সুযোগ পাচ্ছে, ফারদিন কিন্তু সেইভাবে সুযোগ পাচ্ছে না। টাইসন সিং সেও কিন্তু সেইভাবে সুযোগ পাচ্ছে না। তারা কিন্তু আজকে ভালো পারফরমেন্স করুক, আমি সেটাই চাই। আর ম্যাচ শুরু হওয়ার আগে কিন্তু লাইভে আসার চেষ্টা করব। তো অবশ্যই কিন্তু সকলে জয়েন হতে পারো। আমরা যেরকম লাইভ ম্যাচ আড্ডা দিই, সেরকম অনেক দিন বাদে আড্ডা দেওয়া যাবে আজকে। তো এটা তো গেল মানে খেলার ব্যাপার। তো ডার্বি ম্যাচের মতোই হবে, যেখানেই হোক না কেন, আবারও বলছি। তো একটা ভালো ম্যাচ হবে এবং স্কোর লাইন সকলে প্রেডিকশান করে যেও। তো এরপরে যদি আমরা চলে আসি যে নেক্সট টপিক নিয়ে, সেটা হচ্ছে আনোয়ার আলী। তো সত্যি কথা বলতে আনোয়ার আলীকে নিয়ে কিন্তু এবার একটা মানে খুব খারাপ জিনিস হচ্ছে। পিএসসির এতদিন সময় লাগবে বলে তো সত্যি ভাবা যায়নি। প্রথমে একটা তারা ডেট নিল, তারপরে জানা গেল যে তাদের মোটামুটি সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। আবার সমস্ত পার্টিকে ডাকা হলো, ডেকে বাদ বাকি যে সমস্ত আলোচনা সেগুলো হলো, কিন্তু ফাইনাল রায় আসতে কেন এত সময় লাগছে? আমরা সকলে জানি এই কেসটা অত সহজে মিটবে না।
এই কেসটা কিন্তু পরবর্তী সময় অ্যাপিল কমিটিতে যাবে। হ্যাঁ, এবার এই ব্যাপারটা ফিফাতে না গিয়ে কিন্তু ফিফারের ওপরেও যে সমস্ত ব্যাপার রয়েছে সেখান পর্যন্ত যাবে। একটা আর্থিক জরিমানা তো আনোয়ার আলীকে করা হবে, সেটা জানাই আছে, সেটা নিয়ে কোনো রকম সন্দেহর ব্যাপারই নেই। তো সেগুলো যা হবে এবার হয়ে যাক, কেউ আর চাইছে না যে এই জিনিসটা ঝুলে থাকুক। এবং বিশেষত ইস্টবেঙ্গল কিন্তু ফেঁসে রয়েছে, কারণ ডুরান্ড কাপে দেখেছো আনোয়ার আলীকে ইস্টবেঙ্গল রেজিস্টার করায়নি। বেকার একটা, যেহেতু সে ঝামেলার মধ্যে রয়েছে এবং আনোয়ার যদি খেলতো তো রিস্ক আরও বাড়তো, তো সেই কারণে তাকে রেজিস্টার করানো হয়নি। আইএসএলের জন্যও কিন্তু এখনও যদিও রেজিস্ট্রেশন শুরু হয়নি, আইএসএল স্কোয়াডের রেজিস্ট্রেশন শুরু হতে এখনও কিছুটা বাকি রয়েছে সময়, তো সেখানেও রেজিস্টার আনোয়ারকে করাতে গেলে যদি এরকম ঝামেলা থাকে একটু সমস্যা হবে। তো যাই হোক, সেক্ষেত্রে আনোয়ারকে রেজিস্টার করিয়ে নেবে। এবার যদি আনোয়ারকে কোনো রকম ব্যান করা হয় তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের নতুন পরিকল্পনায় যেতে হবে, কারণ আনোয়ারকে ছাড়া সেক্ষেত্রে মোটামুটি 4 মাস মতন ভাবনা চিন্তা করতে হবে। ট্রান্সফার মার্কেটের দিকে শেষ হয়ে গেছে, সেই দিকেও কিন্তু ইস্টবেঙ্গল নতুন কোনো ডিফেন্ডারকে নেয়নি, কারণ যেই দলের লালচংনুঙ্গা আনোয়ারের মতন প্লেয়ার রয়েছে সেই দলে আবার নতুন করে কোনো প্লেয়ার আসতে চাইবে না। এবার আনোয়ার এতদিন খেলতে পারবে না, সেই জায়গায় কোনো প্লেয়ার আসতেই পারতো, তো সেই রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। রঞ্জিত বাজাজ সেও কিন্তু বিরক্তি প্রকাশ করেছে, সে জানিয়েছে আর কেউই চাইছে না যে এই ব্যাপারটা এরকম থাকুক। এবং সবথেকে ভালো যে জিনিসটা আমার লাগলো, আমি রীতিমতন এই ব্যাপারটা নিয়ে চিন্তিত ছিলাম যে কি হবে জাতীয় দলের ক্ষেত্রে। তো জাতীয় দলের শিবিরে কিন্তু সমস্ত ভারতীয় প্লেয়াররা চলে গেছে, 31 তারিখ থেকেই প্র্যাকটিস ক্যাম্প শুরু হয়ে গেছে, কাল থেকে কিন্তু পূর্ণ দল পেয়ে গেছে বানালো। এবং সেই প্র্যাকটিসের মধ্যে কিন্তু আমরা আনোয়ার আলীকে দেখতে পাচ্ছি। আনোয়ারকে অবশ্যই দরকার এই ট্রিনেশন টুর্নামেন্টে, এবং তাকে রেখেই কিন্তু ডিফেন্স লাইন সাজাতে হবে। তো আনোয়ারকে অবশ্যই দেখতে চাই আমরা দেশের জার্সি গায়ে, এবং কালকেই আমাদের ম্যাচ রয়েছে, তো সেই নিয়ে পরবর্তী সময় অবশ্যই আলোচনা করা যাবে। তো এটাই চাই যে আনোয়ারকে নিয়ে খুব তাড়াতাড়ি কোনো ডিসিশান এসে যাক। তো শোনা যাচ্ছে তো মোটামুটি 2 দিনের মধ্যেই ডিসিশান এসে যাওয়ার কথা, এর আগেও এরকম শুনেছিলাম, কিন্তু সেই শোনাগুলো শোনাই হচ্ছে, কিন্তু কাজ তো হচ্ছে বলে তো মনে হচ্ছে না। তো যাই হোক, যা হবার হয়ে যাক, এই ব্যাপারটা আর পড়ে রাখার মতন কিছু ব্যাপারই নেই, তো সেই দিকেও আমাদের নজর থাকবে। আর আনোয়ার নিয়ে কোনো যদি ফাইনাল আপডেট আসে সেটাও তোমাদের জানিয়ে দেবো। তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।